হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই দুটি টপিক সম্পর্কে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখবো যে এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে নিয়োগ করা হয়, তাদের কার্যকাল কত বছর, অপসারণ কিভাবে করা যায় বিচারপতিদের, যোগ্যতা কি কি দরকার হয় সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে, আর ক্ষমতা ও কার্যাবলী। তো তোমাদের পরীক্ষায় কিন্তু 2 মার্কসের এবং 6 মার্কসের কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে। 2 মার্কসের জন্য এগুলি ইম্পর্টেন্ট, আর 6 মার্কসের জন্য এই ক্ষমতা ও কার্যাবলী এটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। দেখো প্রথমে তাহলে ভারতের সংবিধানের 124 এই 124 নং ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের গঠনের কথা উল্লেখ আছে। তাহলে দেখো প্রথমে একটু গঠনটা জেনে নেই যে সুপ্রিম কোর্টে বর্তমানে কিন্তু টোটাল 34 জন বিচারপতি আছেন, আর এই 34 জনের মধ্যে একজন হচ্ছে প্রধান বিচারপতি। ঠিক আছে, একজন প্রধান বিচারপতি, আর থাকে 33 জন অন্যান্য বিচারপতি। আর মনে রাখবে এই যে বিচারপতি থাকে একজন প্রধান বিচারপতি আর তার সঙ্গে অন্যান্য বিচারপতি নিয়ে আর কি সুপ্রিম কোর্ট গঠিত হয়। কিন্তু এই যে 33 জন বিচারপতি হবেন এটা কিন্তু পার্লামেন্ট আইন দ্বারা নির্ধারণ করে। 2019-এ কিন্তু 2019-এ এর সংখ্যা 33 করা হয়েছে, আর আগে কিন্তু অন্য ছিল। ঠিক আছে, তাহলে বর্তমানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমানে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি আছেন, তাই বলবে যে টোটাল 34 জন, একজন প্রধান বিচারপতি আর হচ্ছে 33 জন অন্যান্য বিচারপতি। এখন বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে আছেন মনে রাখবে, সূর্যকান্ত। বর্তমানে কিন্তু সূর্যকান্ত ভারতের 53তম প্রধান বিচারপতি। ঠিক আছে, আর এই যে সূর্যকান্ত মনে রাখবে তার কার্যকালের মেয়াদ কত বছর হবে, এই কার্যকালের মেয়াদ কত বছর হবে, 65 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, 65 বছর, মিনিমাম কোনো বয়স নেই যে এই বয়সেই আর কি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যায়। ঠিক আছে, সংবিধানে কিচ্ছু লেখা নেই, শুধু একটা টাইম লিমিট যে 65 বছর বয়স পর্যন্ত কোনো আর কি বিচারপতি তার কার্যকাল থাকবে আর কি তার। ঠিক আছে, তাহলে 65 বছর হচ্ছে কার্যকাল সুপ্রিম কোর্টের বিচারপতির। তাহলে এবার দেখো যে এই যে সূর্যকান্ত তাকে কিভাবে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ বিচারপতির নিয়োগ কিভাবে হয়, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিয়োগ কিভাবে হয়। মনে রাখবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অর্থাৎ সূর্যকান্ত যে আছে বর্তমানে তিনি 53তম ভারতের, আর এটাকে মনে রাখবে যে প্রধান বিচারপতিকে ইংরেজিতে বলা হয় সিজেআই। সিজেআই, ঠিক আছে, সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাকেই বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে কিভাবে নিয়োগ করা হয় একটু বলে দেই যে সূর্যকান্ত কিন্তু রাষ্ট্রপতির দ্বারা আর কি নিযুক্ত হয়েছিলেন, রাষ্ট্রপতি। তাহলে মনে রাখবে যে ভারতের যে প্রধান বিচারপতি হয় তিনি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। আর কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করবেন মনে রাখবে যে সব থেকে সিনিয়র, সুপ্রিম কোর্টের সব থেকে সিনিয়র বিচারপতি কিন্তু তারপরে কি হয় যে সিজেআই হয়। এটাই একটা প্রচলিত রীতি যে ধরো ভারতের সুপ্রিম কোর্টের মধ্যে এই যে সূর্যকান্ত এবং আর 33 জন বিচারপতি আছেন, তাহলে যখন সূর্যকান্ত তিনি বর্তমানে যে প্রধান বিচারপতি আছেন যখন তার 65 বছর হয়ে যাবে তখন কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে, যে এই যে 33 জন আছেন অন্যান্য বিচারপতি এখান থেকে সব থেকে সিনিয়র যে থাকবে বিচারপতি, সিনিয়র অর্থাৎ বয়সের দিক থেকে না, কিন্তু সিনিয়র অর্থাৎ কার্যকালের অভিজ্ঞতা কার বেশি, সব থেকে বেশি সময় ধরে যেই ব্যক্তি কাজ করেছেন তাকেই সেই সিনিয়রিটির বেসিসেই কিন্তু তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে আর কি নিয়োগ করা হবে রাষ্ট্রপতির দ্বারা। বোঝা গেল, প্রধান বিচারপতি কি হয়ে নিযুক্ত হয়, রাষ্ট্রপতি দ্বারা হয়, কিন্তু সব থেকে সিনিয়র যে জাজ থাকবে বিচারপতি থাকবে তাকেই প্রধান বিচারপতি করা হয়। এবার দেখো
যে এখানে একটা সিস্টেম আছে যে কলেজিয়াম সিস্টেম, এটা একটু মনে রাখবে, কলেজিয়াম সিস্টেম বা কলেজিয়াম ব্যবস্থা। এই কলেজিয়াম ব্যবস্থা কি? কলেজিয়াম ব্যবস্থা হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে না, অন্যান্য বিচারপতি, এই বিচারপতিদের নিয়োগ বা তাদের ট্রান্সফার করা বা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই কলেজিয়াম ব্যবস্থা তৈরি করা হয়েছে। আর এই কলেজিয়াম সিস্টেমের মধ্যে টোটাল 5 জন সদস্য থাকে, ঠিক আছে, টোটাল 5 জন থাকে। আর এই 5 জনের মধ্যে একজন তো হচ্ছে সিজেআই, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা আছে তিনি থাকবেন, প্লাস আরো 4 জন সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন। এই টোটাল 5 জন মিলে কিন্তু তৈরি হয় কলেজিয়াম ব্যবস্থা। আর এটা কি হয়, এখানে রাষ্ট্রপতি সবসময় এই সিজেআই অর্থাৎ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তারপরে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের আর কি নিয়োগ করে থাকেন, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগ করে থাকেন, তাই না? তাহলে রাষ্ট্রপতি বাধ্য যে এই যে কলেজিয়াম যে সিস্টেমটা বর্তমানে চলছে, যে এই সিজেআই যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছে তার পরামর্শ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবে কাকে, যে প্রধান বিচারপতি কি অন্যান্য বিচারপতিকে, হাইকোর্টের বিচারপতিকে, বা কারো কোনো বিচারপতির ট্রান্সফার হবে, মানে সব কাজ কিন্তু এই কলেজিয়াম সিস্টেম যে ব্যবস্থা আছে এই সিজেআই এর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি করে থাকে, এটা মনে রাখবে। আর কার্যকাল বোঝা গেল। এবার দেখো যে অপসারণ, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায়। দেখো এই যে অপসারণ পদ্ধতিটা, এটা একটা কিন্তু কঠিন একটা প্রসেস, ঠিক আছে, এটা একটা খুব কঠিন প্রসেস কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের তার পদ থেকে অপসারণ করা। দেখো কিভাবে অপসারণ করা যায়। শুধুমাত্র 2টি কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায়। সেই 2টি কারণ কি কি? 1 নম্বর কারণ হচ্ছে অসদাচরণ, আর 2 নম্বর হচ্ছে অসামর্থ্য। ঠিক আছে, কাজে যদি অসমর্থ হয়, ঠিক আছে, অক্ষম হয় তখন, এবং বিচারপতি যদি কোনো অসদাচরণ করে, ঠিক আছে, তখন কিন্তু এই 2টি কারণে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায়। আর সেই যে অপসারণ, সেই অপসারণের যে প্রস্তাবটা সেটা কিন্তু লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা কক্ষে উত্থাপন করতে হয়, বুঝা গেল? সেই উত্থাপনের পরে এই 2টি কক্ষেই কিন্তু সেই প্রস্তাবটাকে পাস হতে হবে। কত শতাংশ ভোটের দ্বারা পাস হতে হবে? মনে রাখবে যে মোট সদস্যের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতায় মানে যে উভয় কক্ষে যতজন সদস্য আছে, অর্থাৎ এখানে লোকসভাতে আছে হচ্ছে 543 আর রাজ্যসভায় আছে 245, তাই তো? তাহলে এই যে সদস্য তার সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ অর্ধেকের বেশি কিন্তু ভোটে পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে ভোটে কিন্তু 2/3, ঠিক আছে, 2/3 ভোট পেতে হবে। 2/3 ভোটে কিন্তু পাস হতে হবে, তাহলেই কিন্তু সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি তাকে অপসারণ করতে পারে কে? রাষ্ট্রপতি। পরে লাস্টে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু তিনি অপসারিত হবেন। এটা বোঝা গেল? অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগে তাকে তারপর থেকে সরানো যায়, কে করেন? রাষ্ট্রপতি করেন। কিন্তু প্রসেসটা হচ্ছে যে লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় সেটাকে পাস হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শুধু পাস হলে চলবে না, ভোট যখন হবে তখন 2/3 ভোট প্রয়োজন হবে। উপস্থিত যে সদস্যরা থাকবে তাদের কিন্তু 2/3 ভোট প্রয়োজন হবে। এবার দেখো যে যোগ্যতা, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তার কি কি যোগ্যতা থাকা উচিত।
ফার্স্ট যোগ্যতাই হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে। এটা দেখো সব জায়গায় তোমরা জানো যে ভারতের নাগরিক না হলে কিন্তু হওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারপতি, সেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও রাষ্ট্রপতির ক্ষেত্রেও। ঠিক আছে, তাহলে যোগ্যতার ক্ষেত্রে বলা যায় ফার্স্ট যোগ্যতা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর যোগ্যতা বলা যাবে যে যিনি বিচারপতি হতে চান তাকে হাইকোর্টে, ঠিক আছে, এক বা একাধিক হাইকোর্টে, এক বা একাধিক হাইকোর্টে 5 বছর বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তাহলে তিনি তো ভারতের নাগরিক হতে হবেই, তার সঙ্গে সঙ্গে এক বা একাধিক কোনো একটা হাইকোর্টে তিনি কাজ করেছেন, বা একটা হাইকোর্টে কিছুদিন কাজ করেছেন কয়েক বছর, তারপরে আর একটা হাইকোর্টে গিয়ে আরো কয়েক বছর কাজ করলো, এরকম আর কি একাধিক হাইকোর্টেও যদি কাজ করে 5 বছর টোটাল, কি হিসাবে, যে সেই হাইকোর্টের বিচারপতি হিসেবে যদি কাজ করে থাকে 5 বছর, তাহলে সেই ব্যক্তি এলিজিবল কিসের জন্য, যে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার। আর তার সঙ্গে সঙ্গে যদি এই ক্রাইটেরিয়া না থাকে, তিনি যদি 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি না থাকেন, এটা ছাড়াও অথবা দিয়ে তার কাছে যদি, অথবা তিনি যদি কোনো হাইকোর্টে, ঠিক আছে, 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করে থাকেন, তাহলেও কিন্তু তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন, যদি না তার এই হাইকোর্টের বিচারপতি না হলেও চলবে আর কি। ঠিক আছে না, অথবা দিয়ে যে 10 বছর এক বা একাধিক, ঠিক আছে, এক বা একাধিক হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে বোঝা গেল 1 নম্বর যে যোগ্যতা সেটা তো থাকতে হবেই, তার সঙ্গে সঙ্গে হয় এটা থাকবে যোগ্যতা যে 5 বছর কোনো হাইকোর্টে এক বা একাধিক হাইকোর্টের বিচারপতি থাকলেও হবে, অথবা এটা যদি না হয় তাহলে যদি 10 বছর কোনো হাইকোর্ট এক বা একাধিক হাইকোর্টে যদি তিনি অ্যাডভোকেট হিসেবেও যদি কাজ করে থাকেন, তার যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলেও তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কিন্তু যোগ্য। আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির মতে তাকে একজন প্রখ্যাত আইনজ্ঞ বা আইনজীবী হতে হবে। তাহলে এই যোগ্যতা কিন্তু থাকা উচিত কার, একজন বিচারপতি হওয়ার জন্য সুপ্রিম কোর্টের। এই 3টা যোগ্যতা, 1 নম্বর আর 2 নম্বর, 3 নম্বর তো প্রয়োজনই, আর 2 নম্বরের মধ্যে যে কোনো একটা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখবো যে ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, এখন দেখো যে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, ঠিক আছে, এখানে আমরা 4টি পয়েন্টে আলোচনা করব। প্রথম হচ্ছে মূল এলাকা, নেক্সট আপিল এলাকা, তারপরে পরামর্শদান এলাকা, তারপরে নির্দেশ আদেশ বা লেখো জারির ক্ষমতা। ফার্স্ট দেখো মূল এলাকা, অর্থাৎ সুপ্রিম কোর্টেই যাওয়া যায় এমন মামলাগুলি। ঠিক আছে, এমন কোন মামলা যেই মামলার নিষ্পত্তি হাইকোর্টও করতে পারবে না, আবার তারও নিচে যে অধস্তন আদালত আছে তারাও করতে পারবে না, এমন মামলাগুলি সুপ্রিম কোর্টেই যাবে যেগুলি, সেগুলি হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকা। যেমন 4টি ক্ষেত্রে হয়। ফার্স্ট হচ্ছে যে কেন্দ্র সরকারের সঙ্গে যদি রাজ্য সরকারের যদি বিরোধ দেখা দেয়, তখন কিন্তু সেই যে মামলাটা সেটা সুপ্রিম কোর্টে যাবে। ঠিক আছে, কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার, এক বা একাধিক রাজ্য সরকার, ঠিক আছে, এক বা একাধিক রাজ্য সরকারের যদি বিরোধ দেখা দেয়, তখন সেটা সুপ্রিম কোর্টের কাছে যাবে। 2 নম্বর হচ্ছে
কেন্দ্র সরকার, ঠিক আছে, কেন্দ্র এবং এক বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে কার বিরোধ বাঁধবে? এক বা একাধিক রাজ্য সরকারের, এক বা একাধিক রাজ্য সরকারের। বুঝা গেল? কেন্দ্র কেন্দ্র সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের সঙ্গে কোনো একটা রাজ্যের বিরোধ বাঁধলো, ধরো কেন্দ্র সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো বিরোধ বাঁধলো, তখন সেটা সুপ্রিম কোর্টে যাবে। বা কেন্দ্র সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং আরো অন্যান্য, ধরো পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, যখন এই ধরো অনেকগুলি রাজ্য তার সঙ্গে কেন্দ্র সরকারের বিরোধ বাঁধবে, তখনও সেটা কোথায় যাবে? সুপ্রিম কোর্টের কাছে যাবে। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে কেন্দ্র বা এক বা একাধিক রাজ্য সরকার, অর্থাৎ কেন্দ্র সরকারও আছে এক পক্ষে এবং তার সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারও আছে, তার সঙ্গে বিরোধ বেঁধেছে এক বা একাধিক রাজ্য সরকারের। ধরো কেন্দ্র সরকার আর পশ্চিমবঙ্গ একজোটে আছে, তাদের সঙ্গে বিরোধ বেঁধেছে অন্য, ধরো মহারাষ্ট্র একটি রাজ্যের, বা মহারাষ্ট্র, কর্ণাটক, এমন 2 বা ততোধিক রাজ্যের বিরোধ বেঁধেছে, তখনও সেটা সুপ্রিম কোর্টের কাছে যাবে। আর 3 নম্বর হচ্ছে যদি রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারেরই যখন বিরোধ দেখা দেবে, তাই না, রাজ্য সরকারেরই যখন বিরোধ দেখা দেয়, তখনও সেটা সুপ্রিম কোর্টের কাছে যাবে। আর 4 নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ, তাহলে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি যখন নির্বাচন হয়, সেই সংক্রান্ত যদি কোনো বিরোধ দেখা দেয়, তখন কিন্তু সেটাও সুপ্রিম কোর্টেই যাবে। তাহলে এই 4টা ক্ষেত্র হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে পড়ে, অর্থাৎ এই মামলাগুলি ডাইরেক্ট সুপ্রিম কোর্টেই যাবে। তার নিচে যে অধস্তন আদালতগুলি আছে, অর্থাৎ হাইকোর্ট বলো, তারও নিচে যে অধস্তন আদালত সমূহ আছে, সেখানে কিন্তু সেই মামলা যাবে না। নেক্সট হচ্ছে আপিল এলাকা। দেখো আপিল এলাকাও কিন্তু 4টি ভাগে বিভক্ত: দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, আর বিশেষ অনুমতির ভিত্তিতে আপিল। দেওয়ানি আপিল কি? যে হাইকোর্টের কাছে যদি এমন কোনো মামলা আসে, যেই মামলায় হাইকোর্ট যদি বুঝতে পারে যে সেই মামলার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত আছে, বা হাইকোর্ট যদি মনে করে এই মামলাটা সুপ্রিম কোর্টের কাছে যাওয়া উচিত, সুপ্রিম কোর্ট সেখানে বিচার করলে ভালো হবে, তখন সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায় সেক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফৌজদারি আপিল। তাহলে ফৌজদারি আপিল হচ্ছে, এখানে 3 ধরনের কিন্তু ফৌজদারি আপিল করা যায় সুপ্রিম কোর্টে। ফার্স্ট হচ্ছে যে যদি নির্দোষ প্রাপ্ত কোনো ব্যক্তিকে হাইকোর্ট কি করে, যে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, অধস্তন আদালতে নির্দোষ প্রাপ্ত কোনো ব্যক্তি, তিনি নির্দোষ, অধস্তন আদালত রায় দিয়ে দিল, কিন্তু সেই ব্যক্তিকে হাইকোর্ট কি করলো, যে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়ে কিন্তু আপিল করা যায় সুপ্রিম কোর্টের কাছে। দ্বিতীয়ত, অধস্তন আদালত থেকে কোন মামলা হাইকোর্ট নিজে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপিল করা যায় সুপ্রিম কোর্টের কাছে। তাছাড়া 3 নম্বর হচ্ছে কোন মামলাকে হাইকোর্ট যদি প্রমাণ দেয় যেটা কি সুপ্রিম কোর্টের রায় দান করা উচিত, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপিল করা যায় সুপ্রিম কোর্টের কাছে। তাহলে এই 3টা ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। তাহলে হাইকোর্ট যদি এই প্রমাণ দেয় সুপ্রিম কোর্টকে যে এই মামলাটি আর কি সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের সঙ্গে জড়িত, তখনও কিন্তু সেই বিষয়ে কিন্তু আপিল করা যায় সুপ্রিম কোর্টের কাছে। তাছাড়া বিশেষ অনুমতির ভিত্তিতে আপিল, এটা কি? যে ভারতের মধ্যে যে সামরিক আদালত আছে, সেই সামরিক আদালত বাদে অন্যান্য আদালত থেকে মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করতে পারে, যে বিশেষ অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য, ঠিক আছে? তখন কিন্তু আপিল করা যায় সুপ্রিম কোর্টে। হয়ে গেল। এবার দেখো যে পরামর্শ দান এলাকা। দেখো পরামর্শ দান এলাকা কি এটা? যে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে কি নিতে পারে, যে পরামর্শ চাইতে পারে, আর সেই পরামর্শ দিতে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বাধ্য নয়, দিতে পারে নাও দিতে পারে। কিন্তু এমন কোন যদি আইন, ধরো এমন কোন চুক্তি, কোন অঙ্গীকার পত্র বা কোন সন্ধি যেটা সংবিধান চালু হওয়ার আগে করা হয়েছিল আর এখনো সেটা চলছে, সেই অঙ্গীকার পত্র বা কোনো সন্ধি বা কোনো চুক্তি সেটা সংবিধান তৈরি হওয়ার আগে সেটা হয়েছিল কিন্তু এখনো বর্তমানে চলছে, সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে কিনতে পারে, যে পরামর্শ নিতে পারে, আর সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি দিতে বাধ্য। কিন্তু রাষ্ট্রপতি সেই পরামর্শ
অনুযায়ী কাজ করতে বাধ্য নন। ঠিক আছে, এবার দেখো যে নির্দেশ, আদেশ বা লেখো জারির ক্ষমতা। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু 32 নং ধারা অনুযায়ী 32 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে 32 নং ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে। কয় ধরনের? 5 ধরনের কিন্তু লেখো জারি করতে পারে সুপ্রিম কোর্ট। আর সেই লেখো জারি করার মাধ্যমে ভারতের যে নাগরিক আছে সেই নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে। তাহলে ভারতের কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে সেই মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতা আছে যে 32 নং ধারা অনুযায়ী 5টি লেখো জারি করতে পারে। বন্দি প্রত্যক্ষীকরণ একটা, তারপরে পরমাদেশ, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, বন্দি প্রত্যক্ষীকরণ। 2 নম্বর হচ্ছে পরমাদেশ, পরমাদেশ। 3 নম্বর হচ্ছে উৎপ্রেষণ। 4 নম্বর হচ্ছে অধিকার পৃচ্ছা, অধিকার পৃচ্ছা। আর 5 নম্বর হচ্ছে প্রতিষেধ, প্রতিষেধ। তাহলে এই 5 ধরনের কিন্তু লেখো জারি করতে পারে সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী। ঠিক আছে, এমন হাইকোর্টও কিন্তু এই 226 নং ধারা অনুযায়ী এই 5 প্রকার লেখো জারি করতে পারে। ঠিক আছে, মনে রাখবে সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী আর হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী কিন্তু এই 5 ধরনের লেখো জারি করতে পারে। আর লেখো জারি করার মাধ্যমে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে। এখন এই 5 ধরনের লেখো সম্পর্কে তোমরা যদি জানতে চাও, আমি বলবো সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আই বাটনে লিংক দেওয়া আছে, সেই ভিডিওর মধ্যে শুধুমাত্র এই 5টি লেখো সম্পর্কে আমি আলোচনা করেছি। তোমরা এই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, না হলে কিন্তু এখন এই ক্লাসে বলা শুরু করলে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাসটি। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনের ওই আই বাটন থেকে দেখে নিও। এখন দেখো হাইকোর্ট সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে নেই যে ভারতের টোটাল কিন্তু বর্তমানে 25টি হাইকোর্ট আছে। ঠিক আছে, 25টি হাইকোর্ট কিন্তু বর্তমানে আছে ভারতে। আর পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ পশ্চিমবঙ্গ একটি রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এর জন্য কিন্তু একটা হাইকোর্ট আছে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। এটা মনে রাখবে। তাহলে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কিভাবে করা হয়? দেখো নিয়োগ কে করেন? নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। এটা মনে রাখবে, রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। কিন্তু কার পরামর্শে? তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাছাড়াও সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে তারপরে কিন্তু নিয়োগ করে থাকেন হাইকোর্টের বিচারপতিদের। নেক্সট হচ্ছে যোগ্যতা। হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত? 2টি যোগ্যতা মনে রাখবে। একটা হচ্ছে যে তাকে ভারতের নাগরিক হতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর যোগ্যতা কি? যে কমপক্ষে 10 বছর তাকে কোনো হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 10 বছর, যে কমপক্ষে বা অন্তত 10 বছর কোনো হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, অথবা ভারতের নাগরিক তো হতে হবেই, তাছাড়া অন্তত 10 বছর কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করলেও হবে, অথবা তার সঙ্গে যদি 10 বছর কমপক্ষে বা অন্তত 10 বছর যদি কোনো বিচার বিভাগীয় পদে কাজ করে থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে তাও হবে। অন্তত 10 বছর বিচার বিভাগীয়, ভারতের আর কি বিচার বিভাগীয় পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই যোগ্যতা মনে রাখবে, ভারতের নাগরিক আর এই দুটির মধ্যে যে কোনো একটা যোগ্যতা হলেই হাইকোর্টের বিচারপতি কিন্তু হতে পারেন তিনি। এবার দেখো অপসারণ কিভাবে করা যায়। সেম সুপ্রিম কোর্টের বিচারপতিদের যেমন ভাবে অপসারণ করা যায় সেম ভাবে হাইকোর্টের বিচারপতিদের, অর্থাৎ
অপসারণ করেন হচ্ছে রাষ্ট্রপতি, নিয়োগও করেন রাষ্ট্রপতি, অপসারণও করেন রাষ্ট্রপতি। কিন্তু কি হবে, পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত এবং ভোটদানকারী 2/3 ভোটে যদি পাশ হয়ে যায় যে বিচারপতিকে অপসারণ করা হবে, তখন কিন্তু তাকে অপসারণ করা যায়। এবার দেখো কার্যকাল কত বছর, মনে রাখবে 62 বছর বয়স পর্যন্ত। 62 বছর বয়স পর্যন্ত কিন্তু হাইকোর্টের বিচারপতি থাকতে পারে। আর সুপ্রিম কোর্টের 65 বছর, মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারেন 65 বছর পর্যন্ত, কিন্তু হাইকোর্টের বিচারপতি 62। ডিফারেন্সটা মনে রাখবে, একটা 65 আর হাইকোর্টের 62। এবার দেখো যে ক্ষমতা ও কার্যাবলী। তাহলে ক্ষমতা কার্যাবলীর মধ্যে 5টি পয়েন্ট আলোচনা করব। মূল এলাকা, আপিল এলাকা, নির্দেশ আদেশ ও লেখজারির এলাকা, তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা আর সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষমতা। ফার্স্ট দেখো যে মূল এলাকা। তাহলে যেসব ক্ষেত্রে ডাইরেক্ট প্রথমে হাইকোর্টে আপিল করা যায় সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে মূল এলাকা। যে ক্ষেত্রে অন্য কোনো আদালতে যাওয়া যাবে না এমন কোনো মামলা। কেমন মামলা? রাজস্ব সংক্রান্ত, রাজস্ব অর্থাৎ ট্যাক্স যে কালেক্ট হয় সেই রাজস্ব সংক্রান্ত যদি কোনো মামলা আসে তখন সেটা কিন্তু হাইকোর্টে যাবে। তাহলে হাইকোর্টের মূল এলাকার মধ্যে রাজস্ব সংক্রান্ত যে মামলাগুলি আছে সেগুলি পড়ে। এছাড়া যে কলকাতা, চেন্নাই, মুম্বাই এই 3টি আদালতের কাছে কিন্তু দেওয়ানি মামলারও অভিযোগ করা যায়। আর কি কলকাতা, মুম্বাই আর চেন্নাই এই 3টি হাইকোর্টের কিন্তু দেওয়ানি বিষয়েও, দেওয়ানি মামলাও কিন্তু এর মূল এলাকার মধ্যে পড়ে। তারপর হচ্ছে আপিল এলাকা। তাহলে আপিল এলাকার মধ্যে কোন কোন বিষয় পড়ে? দেখো হাইকোর্টের নিচে কিন্তু আরো অধস্তন আদালত আছে। তাহলে সেই অধস্তন আদালতের মধ্যে যদি কোনো ব্যক্তি সেই রায়ে সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু তিনি হাইকোর্টে যেতে পারেন, তাই না? কারণ আমাদের পিরামিডের মতো বিচার ব্যবস্থা, অধস্তন আদালত এখানে, তারপরে হাইকোর্ট, তারপরে সর্বোচ্চ হচ্ছে সুপ্রিম কোর্ট। অধস্তন আদালতে তুমি যদি সন্তুষ্ট না হও সেই রায়ে তখন তুমি হাইকোর্টে যেতে পারো, হাইকোর্টে সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে যেতে পারো। তাহলে এই যে ব্যবস্থার মধ্যে অধস্তন আদালত সমূহের মধ্যে ফৌজদারি মামলার ক্ষেত্রে, ফৌজদারি মামলায় যদি কোনো অধস্তন আদালত যদি 7 বছরের বেশি কারাদণ্ড দেয় কোনো ব্যক্তিকে, সেই ব্যক্তি কিন্তু হাইকোর্টে আপিল করতে পারে। তাছাড়া দেওয়ানি মামলার ক্ষেত্রেও কিন্তু কি করতে পারে, যে কোনো ব্যক্তি হাইকোর্টে আপিল করতে পারে। এছাড়া যদি হাইকোর্টের কোনো একক বিচারপতির রায়ে কোনো ব্যক্তি সন্তুষ্ট না হন তাহলে তাও কিন্তু আপিল করা যায় হাইকোর্টে। অর্থাৎ একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি বিচার করলো হাইকোর্টে আর সেই ব্যক্তি রায় দিল, সেই রায়ে কোনো ব্যক্তি সন্তুষ্ট না, তখন কিন্তু সেক্ষেত্রেও হাইকোর্টে আপিল করা যায়। নেক্সট হচ্ছে নির্দেশ আদেশ বা লেখজারির এলাকা। সুপ্রিম কোর্টে যা বলেছিলাম যে 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখজারি করতে পারে, আর এখানে 226 নং ধারা অনুযায়ী 5 প্রকার কিন্তু লেখজারি করতে পারে এই হাইকোর্টও। আর হাইকোর্টও কিন্তু নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে এই লেখজারির মাধ্যমে। কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, উৎপ্রেষণ, অধিকার পৃচ্ছা আর প্রতিষেধ, এই 5 প্রকার কিন্তু লেখজারির মাধ্যমে হাইকোর্ট কি করতে পারে, যে মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারে। নেক্সট হচ্ছে তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা। তত্ত্বাবধান অর্থাৎ হাইকোর্টের নিচে অধস্তন যে আদালতগুলি আছে তাদের কাজকর্মের তদারকি করা হাইকোর্টের তত্ত্বাবধান সংক্রান্ত একটা ক্ষমতা। যে হাইকোর্ট নিচে যে আদালতগুলি আছে তার নিচে তাদের কাজের তদারকি করবে, ঠিকভাবে কাজ করছে তো, ঠিক আছে, এটা একটা ক্ষমতা। নেক্সট হচ্ছে সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষমতা। তাহলে কেন্দ্র এবং রাজ্য আইনসভা আছে, কেন্দ্র আইনসভা হচ্ছে, কেন্দ্রের আইনসভা হচ্ছে পার্লামেন্ট আর রাজ্যের আইনসভা হচ্ছে বিধানসভা। তাহলে এই আইনসভা কি করে? আইন প্রণয়ন করে। তাহলে এমন যদি কোনো আইন প্রণয়ন করে যেটা অসাংবিধানিক উপায়ে আর কি তৈরি করা হয়েছে, তখন কিন্তু হাইকোর্টের এই ক্ষমতা আছে যে সেই আইনকে বাতিল করে দিতে পারে যদি দেখে যে সেই আইনটা অসাংবিধানিক ভাবে তৈরি করা হয়েছে। তাহলে আইনের আর কি সংবিধানের বৈধতা বিচারের ক্ষমতাও কিন্তু আছে কার? হাইকোর্টের, ঠিক আছে না? তাহলে এই হয়ে গেল হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে তোমাদের কিন্তু এখানের মধ্যে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, নিয়োগ সংক্রান্ত, যোগ্যতা সংক্রান্ত, অপসারণ বা কার্যকাল 2 মার্কসের দিয়ে দিবে, ঠিক আছে, আর ক্ষমতা কার্যাবলী এটা 6 মার্কসের। তাহলে আজকের ক্লাসটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের, কিন্তু এই 2026-এ কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুটি ইম্পর্টেন্ট, এই দুটির মধ্যে কিন্তু আশা করি একটা এসে পড়বে, ঠিক আছে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট দুটির মধ্যে দুটি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু দুটি ভালো করে পড়ে রাখো, কোনটা এসে যায় সেটা কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু আসার চান্স কিন্তু প্রবল। বুঝা গেল?
তাহলে এর পরের দিন আমরা আলোচনা করব জনস্বার্থ মামলা আর ক্রেতা সুরক্ষা আদালত, এই দুটি টপিক নিয়ে। ঠিক আছে, তাহলেই তোমাদের চতুর্থ অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।